রাজধানী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৭ জুন। আজ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের এই তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন। গতকাল আত্মপক্ষ সমর্থনের জন্য দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মামলার ১৬ সাক্ষীর দেয়া জবানবন্দি পড়ে শোনান। গত সোমবার আদালত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রাষ্ট্রপক্ষ। চার্জ প্রমাণের জন্য যে সকল সাক্ষ্য ১৫ জন সাক্ষীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে তার দ্বারা অ্যাবসলিউটলি চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। রামিসা হত্যার মামলার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, মামলার রায়ের তারিখ ঘোষিত হলো, আইনজীবীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। মামলার রায়ের তারিখ ঘোষণা হলো ৭ জুন। এই রায় ঘোষণা হবে। মাসরুর সালেকিন এটি কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করেছেন। এছাড়া আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট তিনি তার যুক্তি তুলে ধরেছেন, তিনি যুক্তি পেশ করেছেন এবং তিনি এই যে রামিসার সঙ্গে ঘটে যাওয়া যে নৃশংস ঘটনা সেটি বিবরণ তিনি তুলে ধরেন। এছাড়া আসামি পক্ষের আইনজীবী তখন বলেন যে আসামি তখন নেশাগ্রস্ত ছিল। এছাড়া আসামি পক্ষ যেহেতু ক্ষমা চেয়েছে তাই এই মামলার সাজা কিছুটা কমানো যায় কিনা বা তিনি যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি সর্বোচ্চ সাজা, সিভিয়ার পর্যায়ের সাজা, যিনি মৃত্যুদণ্ড তিনি চেয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছিলেন যে ছুরি দিয়ে হত্যা করা হয় রামিসাকে সেটির ফরেনসিক পরীক্ষা করা হয়নি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছে যে সব কিছুরই ফরেনসিক করা হয়েছে এবং ডিএনএ সহ সব তথ্য প্রমাণ নিয়েই মূলত এই মামলার দ্রুততার সঙ্গে শেষ করতে পেরেছে। পুরোটাই কিন্তু এমন যুক্তিতর্ক চলেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রায় ১.৫ ঘন্টা কথা বলেছেন। তিনি পুরো একদম বিবরণ দিয়েছেন যে শুরু থেকে কি ঘটেছিল এবং ১৬ জন সাক্ষীর যে সাক্ষ্য গ্রহণ সেই বিষয়ে তিনি কথা বলেছেন এবং বরাবরই উঠে এসেছে যে এই যে সোহেল রানা যখন বাসার ভিতরে রামিসার সঙ্গে নৃশংসতা চালায় তখন তার স্ত্রী যে বাসার দরজা খুলেনি। এছাড়া এই যে গলাকাটা লাশ পাওয়া যায় ভেতরে, এই সময় কিন্তু দুজন ব্যক্তি ছাড়া কারো কিন্তু ওখানে উপস্থিত লক্ষ্য করা যায়নি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে বারবার যে এই সোহেল ডলারের নাম বলছেন সেই ডলার আসতে পারে যে যখন জেল হাজতে সোহেল রানা ছিলেন তখন হয়তো কোনো কুচক্রী মহলের মাধ্যমে বা দুষ্ট চক্রের মাধ্যমে এই নামটি তিনি আদালতে বলেছেন, কারণ মামলাটি যেন আরও দ্রুত বেগে না হয়ে যেন অনেকটা বিভ্রান্তকর অবস্থায় পড়ে সেটি বিষয়ে কিন্তু মূলত তিনি বলছিলেন যে বিভ্রান্ত করার জন্য, আদালতকে বিভ্রান্ত করার জন্যই বারবার ডলারের নাম তিনি বলেছেন। এছাড়া কোনো তৃতীয় ব্যক্তির নাম ওখানে পাওয়া যায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী কিছুক্ষণ আগে বক্তব্য শেষ করেছেন, এখন আসামিপক্ষের আইনজীবী বক্তব্য দিচ্ছেন, কারণ এই যে এতক্ষণ ধরে চলা তাদের যে সাক্ষ্য, তাদের যুক্তিতর্ক উপস্থাপন এতক্ষণ ধরে যে ছিল সেটি অনেকটাই পরিষ্কার করে যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত, যেটি রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন। এবং এর বাইরে যে যুক্তি দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ, তিনি তার যুক্তিতে এটি চুপি ছিলেন, কারণ তিনি এই ব্যাখ্যা দিতে পারেননি যে তিনি বলছেন যে ফরেনসিক রিপোর্ট করা হয়নি। এছাড়া যাদের বক্তব্য অনুযায়ী এই অভিযোগ গঠন করা হয়েছে, মুসা কালিমুল্লাহ আসামিপক্ষের আইনজীবী বলছিলেন যে এটি ছিল বানোয়াট এবং এটি ছিল তাদের সঙ্গে কথা না বলেই মূলত এই অভিযোগ তিনি গঠন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, এটি তিনি বলছেন। তবে এই পরিপ্রেক্ষিতে আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে এটি সম্পূর্ণ মিথ্যে এবং মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি যথাযথভাবেই এই তদন্ত করে মামলা আদালতে তিনি সাবমিট করেছে, এটি তিনি বলছেন। তো জসিন্তা, এই ছিল সবশেষ। দর্শক, জানছিলাম রামিসা হত্যার বিচারের সবশেষ খবর।